আমাদের খুব কাছাকাছি একটি দেশ শ্রীলঙ্কা এবং খুবই পর্যটকদের আকর্ষণ করে এমন একটি দেশ শ্রীলঙ্কা। কারণ সেখানকার যে প্রকৃতি, সে প্রকৃতি আমাদের দেশের সাথে অনেক মিল আছে। মিল থাকার পরও আসলে প্রকৃতিটা অনেক সুন্দর। যেমন তাদের পাহাড়, তাদের চা বাগান। আমাদের দেশেও চা বাগান আছে, তাদেরও আছে, তাদেরও পাহাড় আছে, আমাদেরও পাহাড় আছে। তবে সেটা কিছুটা ভিন্ন রকম, কিছুটা ভালোই লাগে। চলুন দেরি না করে শুরু করি যে শ্রীলঙ্কান ইমিগ্রেশন এখন কেমন হয় এবং কিছু সফর যদি কেউ করতেই চান তাহলে কি কি বিষয় আপনার কেমন কি প্রস্তুতি লাগবে সেই বিষয় নিয়ে কিছুটা আলোচনা করব। প্রথমে বলছি, যদি আপনারা কেউ শ্রীলঙ্কা যেতে চান তাহলে ইটিএ করে নেবেন। আমার অনেক আগে ইটিএ নিয়ে একটা ভিডিও আছে, এখনও সেই ভিডিওটা বহাল আছে বলা যায়, কারণ এখনও পদ্ধতি সেটাই আছে। eta.gov.lk এই ওয়েবসাইটে গিয়ে আপনারা ইটিএ করতে পারেন। আমি সাম্প্রতিক সময়ে একবার শ্রীলঙ্কা ঘুরে এসেছি, সেখান থেকে ইটিএ করা যায়। যদি আপনারা ট্যুরিস্ট ভিসা করেন সেক্ষেত্রে ট্যুরিস্ট ভিসা করবেন, সেক্ষেত্রে $20-25 এরকম ফি লাগবে। 1 মাসের ভিসা হবে, ডাবল এন্ট্রি হবে, অর্থাৎ আপনারা 2বার এন্ট্রি করতে পারবেন। অর্থাৎ আপনারা সেখানে গিয়ে চাইলে মালদ্বীপ বা এমন অন্য কোথাও আবার ঘুরে এসে আবার বাংলাদেশে ফেরত আসতে পারেন। মানে ধরেন আপনি ঢাকার থেকে কলম্বো রিটার্ন টিকিট করলেন, কলম্বো গিয়ে আপনার মন চাইলো সেখান থেকে মালদ্বীপ ঘুরে আসবেন, হয়তো 2 দিনের জন্য বা 1 দিনের জন্য ঘুরে আসলেন, কোনো সমস্যা নেই, আপনি ডাবল এন্ট্রি ওখানে ভিসা পাবেন। তো এটা আপনি ট্যুরিস্ট ভিসা করতে পারেন। আর যদি ট্রানজিট ভিসা করেন 2 দিন মেয়াদের ভিসা পাবেন। ট্রানজিট ভিসা ফ্রি, ট্রানজিট ভিসার জন্য কোনো পয়সা কড়ি লাগবে না। ইটিএ করে আপনি যাবেন, যাওয়ার পর এবং শ্রীলঙ্কার যে ইমিগ্রেশন আছে, আগে শ্রীলঙ্কার ইমিগ্রেশন কিন্তু খুব একটা কঠিন ছিল না, এখনও যে কঠিন তা বলা যায় না। আমি তো গেলাম একদম সাম্প্রতিক সময়ে, কঠিন তা বলা যাবে না। তবে তারা ইদানিং 2-1টা প্রশ্ন করছে, কাউকে কাউকে করছে। আমাকে কি যেন একটা প্রশ্ন করেছিল, কয়দিন থাকবো বা এমন কিছু, তোমার কি না, আমাকে জিজ্ঞেস করেছিল আমার ফ্লাইট কি কনফার্ম আছে কি না, রিটার্ন ফ্লাইট। আমি বললাম হ্যাঁ কনফার্ম। রিটার্ন ফ্লাইট টিকিট আমি বললাম পাসপোর্টের মধ্যেই আছে। তো এতটুকুই জিজ্ঞাসা করলেন, আর কিছু জিজ্ঞাসা করেননি। তারপর দেখলাম পাশের কার সাথে যেন একজন ইমিগ্রেশন অফিসার, উনি কী কী কথা বলতে বলতে আমাকে সিল দিয়ে দিলেন। যাই হোক, আমার আশেপাশে আরও যারাই ছিলেন অনেকেই বেড়াতে গিয়েছেন সেখানে, কাউকে তেমন কিছু জিজ্ঞাসা করেনি। কারো কারো কাছে হোটেল বুকিংটা দেখতে চায়, রিটার্ন টিকিট এটা দেখতে চায়, এই 2টাই মেইনলি দেখতে চায়। টাকা পয়সাও কারো কাছে দেখতে চায় না। তবে টাকা পয়সাও আপনারা যে কয়দিনের জন্য যাবেন আপনার পরিকল্পনা এবং আপনার আইটিনারি অনুযায়ী কিন্তু আপনি আপনার টাকা পয়সাটা অবশ্যই সাথে রাখবেন। আর শ্রীলঙ্কা গেলে অবশ্যই আপনারা নিয়ে যাবেন আপনাদের কাছে যে মুদ্রা থাকবে, বিশেষত মার্কিন ডলার। বাংলাদেশ থেকে যদি যান তাহলে অবশ্যই মার্কিন ডলার নিয়ে যাবেন। আর অন্যান্য দেশ থেকে গেলে সেই দেশের মুদ্রাও নিয়ে যেতে পারেন। ধরুন আপনি মালয়েশিয়া থেকে যদি যান, আপনি রিঙ্গিটও নিয়ে যেতে পারেন। মানে আপনার কাছে রিঙ্গিট আছে, রিঙ্গিটগুলো ভাঙালেও আপনার লস হবে না, ভালোই টাকা পাবেন। এবার বলি শ্রীলঙ্কা যাওয়ার পর সর্বপ্রথম যে কাজ, এখানে ইমিগ্রেশন শেষ করার পর বাংলাদেশ থেকে যখন যাবেন, বাংলাদেশ থেকে যাওয়ার সময় কিন্তু আপনার ইমিগ্রেশনে কিন্তু অনেক জিজ্ঞাসাবাদের সম্মুখীন আপনি হতে পারেন। যদি আপনি একাধিকবার দেশের বাহিরে পূর্বে ভ্রমণ করে থাকেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার তেমন কোনো হয়রানির শিকার হতে হবে না বা তেমন কোনো প্রশ্নের সম্মুখীন নাও হতে পারেন। তবে যদি আপনি প্রথম যান বা 2-1বার দেশের বাইরে গিয়েছেন, সেক্ষেত্রে হয়রানির শিকার, অথবা হয়রানির শিকার বলতে আমি এটাই বোঝাচ্ছি, নানান রকম প্রশ্নের শিকার হতে পারেন। তাই আপনারা আপনাদের সমস্ত নথিপত্র বিষয়ক যত রকম প্রস্তুতি আছে সব গ্রহণ করে যাবেন। যেমন আপনার পেশার প্রমাণাদি, আপনার ব্যাংক স্টেটমেন্ট, আপনার ব্যাংকে টাকা আছে ইতিমধ্যে, আপনি একেবারে গরিব ইনসান না, বা আপনি সচ্ছল। মূল কথা হচ্ছে গরিব ইনসান বলে না, আপনি সচ্ছল। এরপর কথা হচ্ছে যে আপনার ভ্রমণ পরিকল্পনা, অর্থাৎ ট্রাভেল আইটিনারি, কয়দিন থাকবেন না থাকবেন সেই অনুযায়ী হোটেল বুকিং বা কোথায় থাকবেন সেই বিস্তারিত। তারপর আপনি যে ফিরে আসবেন সেজন্য কনফার্ম রিটার্ন টিকিট অথবা কনফার্ম অনওয়ার্ড টিকিট। যদি অনওয়ার্ড টিকিট হয় তাহলে যেখানে যাবেন সেইখানকার ভিসা, এরকম যা যা আপনার ভ্রমণ সম্পর্কিত যা যা তথ্যাদি আছে বা যেই নথিপত্রগুলো লাগে সেগুলো আপনি সাথে রাখবেন। সাথে রাখলে তাহলে বাংলাদেশ থেকে আর কোনো ঝামেলা হবে না, আপনারা যেতে পারবেন। আর যদি আপনারা কোনো চাকরি করে থাকেন সেক্ষেত্রে আপনাদের এনওসি রাখবেন। যদি ব্যবসা করে থাকেন তাহলে আপনারা ট্রেড লাইসেন্স রাখবেন। এই পেশার প্রমাণ, মানে আপনার পরিচয় এবং আপনাকে নিয়ে যত বিস্তারিত, এবং আপনি যেই উদ্দেশ্যে যাচ্ছেন আপনার উদ্দেশ্য নিয়ে যা যা প্রশ্ন আসতে পারে আপনিও জানেন। আপনি ভ্রমণে যাচ্ছেন, আপনাকে তো ভ্রমণ নিয়েই প্রশ্ন করবে, সুতরাং আপনি এই ধারণাগুলো অবশ্যই রাখবেন। এগুলো রাখলে বাংলাদেশে সমস্যা হবে না।
আর যখন আপনি শ্রীলঙ্কাতে যাবেন সেখানেও সমস্যা হবে না। শ্রীলঙ্কা অবশ্যই একটা ভালো গন্তব্য যাওয়ার মতো, তবে বিমান ভাড়াটা একটু বেশি। আমার কাছে মনে হয় 45,000 টাকার নিচে মনে হয় খুব একটা বিমান নেই বর্তমানে। যেই ভাড়া যাচ্ছে 45 বা তার বেশিও হতে পারে, এরকম ভাড়াতেই মানে আপ ডাউন টিকিট বেশ বেশি বলা যায় মানে বিমান ভাড়াটা। তবে বিমান ভাড়া হয়তো ভবিষ্যতে কমেও আসতে পারে। যদি কমে আসে বা আপনার সাধ্যের মধ্যে সাধ্যের মধ্যে হয় তাহলে যাবেন। মোটামুটি 1 সপ্তাহ ভালোভাবে ঘুরে আসা যায়। মানে 1 সপ্তাহ থাকলে আপনি বেশ কয়েকটা জায়গা ঘুরে আসতে পারবেন। মিরিসা, গালে, তারপরে নুয়ারা এলিয়া, ক্যান্ডি ইত্যাদি আরও বিভিন্ন যে জায়গাগুলো আছে। আর কলম্বোতে থাকলে কলম্বোর আশেপাশে আছে গালফেস বিচ। আমি সেখানে গিয়েছি, এর আগে কয়েকবারই গিয়েছি, এবারও গিয়েছিলাম কিন্তু ছবি টবি তেমন তুলতে পারিনি। তাছাড়াও আমি এবার গালেতেও গিয়েছিলাম। গালে আসলে গালে বোঝার জন্য বলি GALLE, আসলে এটাকে তারা বলে গাল। আর তাছাড়া আপনারা যদি কেউ ট্রানজিটে যান তাহলে আপনারা কলম্বো বিমানবন্দরের কাছে মানে বন্দর নায়েকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কাছেই আপনারা সেখানে হোটেলে থাকবেন, এবং কাছে কিন্তু বিচ আছে খুব সুন্দর। মানে ওই বিচে গেলে আপনার একদিন এমনি কেটে যাবে। সেটা হচ্ছে নেগম্বো বিচ। নেগম্বো বিচ বা তার আশেপাশে ওইদিককার হোটেলেও থাকতে পারেন, চমৎকার পরিবেশ। তো এবার কথা হচ্ছে, যখন আপনি ইমিগ্রেশন শেষ করে বের হবেন, ইমিগ্রেশন এবং কাস্টমসে ওই দেখা যায় কাউকে কাউকে চেক করে, কাউকে করে না। তারপর আপনার প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে মানি এক্সচেঞ্জ। আপনি যখন বাংলাদেশ থেকে হোক, যে দেশ থেকেই হোক, যখন আপনি শ্রীলঙ্কায় যাবেন, যাওয়ার পর আপনার প্রথম খরচ কী হবে? আপনি যাওয়ার পর যেখানে আপনার প্রথম গন্তব্য সেটা হতে পারে আপনার আশেপাশের মানে বিমানবন্দরের আশেপাশের কোনো হোটেল, অথবা হতে পারে কলম্বোর কোনো হোটেল, অথবা হতে পারে আপনি সরাসরি দেখা যাচ্ছে যে কলম্বো যাবেন, কলম্বো থেকে ট্রেন ধরে আপনি চলে যাবেন ক্যান্ডি, কথার কথা বলছি। তো আপনি মনে করেন আপনার কলম্বো পৌঁছানো পর্যন্ত আপনি ধরে রাখতে পারেন যে যতটুকু খরচ হয় ততটুকু আপনি নিয়ে যাবেন, কারণ কলম্বো বিমানবন্দর থেকে টাকা ভাঙালে আপনার খুব কম রেট পাবেন। তো আপনি সেজন্যই অল্প কিছু হলেও দেখা যাচ্ছে বর্তমান সময় অনুযায়ী 4-5 হাজার শ্রীলঙ্কান রুপি, 4,000 শ্রীলঙ্কান রুপি মানে বাংলাদেশি 1,000 টাকার কিছু বেশি হবে এরকম। এই সামান্য পরিমাণ কিছু শ্রীলঙ্কান রুপি আপনারা নিয়ে যেতে পারেন। তারপর আপনারা কলম্বো যখন শহরে যাবেন সেখানে গেলে আপনারা বিভিন্ন মানি এক্সচেঞ্জ পাবেন, সেখানে আপনারা রেট ভালো পাবেন, সেখান থেকে আপনারা ডলার ভাঙিয়ে নিতে পারেন বা অন্যান্য মুদ্রাও যদি থাকে সেগুলো ভাঙিয়ে নিতে পারেন। তো বাংলাদেশি টাকা নিয়ে যান না। এরপর কথা হচ্ছে, যদি আপনাদের বিষয়টা এমন হয় যে আপনাদের বিমানবন্দরেই মানি এক্সচেঞ্জ করতে হবে, তাহলেও একটা উপায় আছে, একটা ভালো জায়গা। এটা আমি এইবার পেয়েছি, সেটা হচ্ছে কমার্শিয়াল ব্যাংক অফ সিলন। এখানে যদি যান তাদের রেটটা আমি দেখেছি অনেক ভালো থাকে। তাদের রেটটা ভালো বলতে কি, মোটামুটিভাবে রাষ্ট্রীয়ভাবে তাদের যেই রেটটা প্রচলিত থাকে মানে ওই দিন যে ব্যাংক রেট থাকে অনেকটা ওই ব্যাংক রেটেই কিন্তু তারা দেয়। এবং আমি বলতে গেলে বিমানবন্দরে বাধ্য হয়ে আমি কিছুটা মানি এক্সচেঞ্জ করেছিলাম, তবে আমি সেটা যাওয়ার পরে না, আমি যেদিন ফিরে আসব তার আগের দিন রাত্রেবেলা আমার টাকার দরকার হয়। এবং আমি ছিলাম বিমানবন্দরের কাছেই, তখন বাজে রাত 11টা। রাত 11টার সময় আমাকে টাকা ভাঙিয়ে দেবে কে? তখন আমার উপায় একটাই, যেতে হবে বিমানবন্দর। গেলাম বিমানবন্দরে, আবার সে ওই যে হাত উঁচা করে সব মেশিন টেশিন দিয়ে তারা পরীক্ষা করে বিমানবন্দরে ঢোকানোর পর গেলাম, গিয়ে খুঁজতে দেখছি যে এদের মধ্যে রেট যার ভালো তার থেকেই ভাঙাবো। পরে দেখলাম যে না, কমার্শিয়াল ব্যাংক অফ সিলন বেশ ভালো রেট দিচ্ছে, এবং এটা মানে ব্যাংক রেট যেটা থাকে ডিক্লেয়ার করা সেই রেটই দেয়। এবং সেখানে কিন্তু এমন কোনো বিষয় থাকে না যে আপনি নোট কয় টাকার দিলেন, 10 টাকার নোট দিলেন না 50 টাকার নোট দিলেন, বা এত ডলারের নোট দিলেন না কত ডলারের নোট দিলেন, ওইটা খুব একটা ভ্যারি করে না, তারা সব একই দেয়। এটা কিন্তু বাংলাদেশেও যখন আপনি যদি টাকা বা যে কোনো কিছু বিক্রি করতে যান, যদি সেটা ব্যাংকে করেন আপনি ব্যাংক রেটেই পাবেন, এবং ব্যাংকে কিন্তু কোনো ওই যে ছোট মুদ্রা দিচ্ছেন বলে আপনাকে কম টাকা দেবে তা কিন্তু না, এটা কিন্তু মানি এক্সচেঞ্জে করবে। তো যাই হোক, পরবর্তীতে আমি সেখান থেকে টাকাটা ভাঙালাম। তবে বেশিরভাগ বিমানবন্দরেই কিন্তু এরকম সুবিধা থাকে না। বেশিরভাগ বিমানবন্দরে এমন মানি এক্সচেঞ্জ থাকে যাদের রেট খুবই জঘন্য থাকে। তো এই জন্যই আপনাদেরকে এটা জানিয়ে রাখলাম যে যারা শ্রীলঙ্কা যাবেন তাদের জন্য এটা একটা ভালো সুযোগ আছে, যে বিমানবন্দরে এটা কিন্তু একদম বের হয়ে যাওয়ার মানে শেষ দিকে যাওয়ার সময়, মানে যখন আপনি বিমানবন্দরের শেষ যে গেটটা আছে মানে সেখান থেকে বের হয়ে যাওয়ার পর একেবারে খোলা আকাশের কাছাকাছি আপনি যেখানে যাবেন
ঠিক তার আগে মানে শেষ যে গেটটা, সেই গেটের কাছাকাছি জায়গায় যে মানি এক্সচেঞ্জ আছে কয়েকটা, কমার্শিয়াল ব্যাংক অফ সিলন থেকে আপনারা মানি এক্সচেঞ্জ করে নিতে পারেন। আর আশা করি আপনাদের শ্রীলঙ্কা সফর যদি করেন, আপনাদের সফর ভালো হবে এবং আপনাদের যাত্রা শুভ হোক, সেই কামনায় আজকের মতো এখানে শেষ করতে যাচ্ছি। দেখা হবে খুব শীঘ্রই, নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করতে চলে আসবো আপনাদেরই সাথে। সে পর্যন্ত আপনাদের সবার সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি।